ওয়েলকাম স্টুডেন্টস। দেখো আজও আমরা একটা যে জিকে জিএস পোর্শনটা আছে সেখান থেকে 25টা কোশ্চেন নিয়ে এসেছি। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো আগেও কিছুটা আমরা সেট করেছি, মোটামুটি 6টা আমাদের সেট হয়ে গেছে। তো আজকে আমাদের 7 নম্বর সেট। তো এই কোশ্চেনগুলো দেখো আমাদের যে বিভিন্ন আপকামিং এক্সামগুলো আসছে সবের জন্য আমাদের ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, চলো দেখো প্রথম কোশ্চেন, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? ঠিক আছে, তাহলে দেখবে আমাদের নোবেল পুরস্কার। ঠিক আছে, নোবেল পুরস্কার আমাদের দেয় কে বলো? নোবেল পুরস্কার আমাদের দিয়ে থাকে সুইডেন। কে দিয়ে থাকে বলো? সুইডেন। সুইডেন দেশ থেকে আমাদের নোবেল পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, দেখবে নোবেল পুরস্কার আমাদের বেসিক্যালি দেওয়া হয় কোথায় বলো? বিজ্ঞান, 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 সাহিত্য, সাহিত্য, অর্থনীতি, অর্থনীতি, আরেকটা কী বলো? আরেকটা হচ্ছে আমাদের শান্তি বা পিস। ঠিক আছে, এই 4টি ক্ষেত্রে আমাদের নোবেল প্রাইজ দেওয়া হয়। তো আমাদের এই যে বিজ্ঞান, সাহিত্য এবং অর্থনীতি, এই 3টা ক্ষেত্রে আমাদের নোবেল প্রাইজ দিয়ে থাকে কোন দেশ বলো? সুইডেন দিয়ে থাকে। সুইডেন থেকে আমাদের নোবেল প্রাইজ দেওয়া হয়। ঠিক আছে, আর শান্তি বা পিস, পিস থেকে আমাদের নোবেল প্রাইজ কে দিয়ে থাকে? পিস থেকে নোবেল প্রাইজ দেয় আমাদের নরওয়ে নামক দেশ, নরওয়ে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যে নোবেল পুরস্কার আমাদের দিয়ে থাকে বেসিক্যালি আমাদের সুইডেন দেয়। আর যদি আমাদের কোশ্চেন আছে যে শান্তিতে নোবেল প্রাইজ কে দেয় বা পিসে আমাদের নোবেল প্রাইজ কে দেয়, তখন হয়ে যায় আমাদের কী বলো? নরওয়ে অ্যান্সার। ঠিক আছে, আমাদের প্রথম নোবেল প্রাইজ কখন দেওয়া হয়েছিল বলো তো? প্রথম ফার্স্ট টাইম নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল আমাদের 1901 খ্রিস্টাব্দে, 1901 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর এই নোবেল নাম কোনখান থেকে এসছে বলো? নোবেল প্রাইজ দেওয়া হয় বেসিক্যালি আমাদের যে আলফ্রেড নোবেল আছে, সে আলফ্রেড নোবেলের যে ফান্ড, সেই ফান্ড থেকে আমাদের নোবেল প্রাইজ দেওয়া হয়। তাহলে মনে রাখবে আলফ্রেড নোবেল একজন আমাদের বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। ঠিক আছে, তিনিই আমাদের নোবেল প্রাইজটা শুরু করেছিলেন। ওকে, চলো পরের কোশ্চেন। দেখো, নিম্নলিখিত কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে গেছে? ঠিক আছে, গ্রস্ত উপত্যকা বা আমরা কি বলে থাকি? রিফট ভ্যালি আমরা বলে থাকি। তাহলে দেখো অপশন গোদাবরী, নর্মদা, কৃষ্ণা ও মহানদী। তাহলে আমাদের গ্রস্ত উপত্যকার দিকে প্রবাহিত। গ্রস্ত উপত্যকা মানে কি? গ্রস্ত উপত্যকা মানে হচ্ছে ধরো আমাদের কোনো একটা ভূমিভাগ আছে। ঠিক আছে, কোনো একটা ভূমিভাগ আছে। ঠিক আছে, এবং সেই ভূমিভাগ কী বলো? ধরে নাও আমাদের এই সাইডে কোমল শিলা বা নরম শিলা। ঠিক আছে, আর এখানে ধরে নেওয়া আছে আমাদের কি বলো? এখানে আছে আমাদের কঠিন শিলা, মাঝে কঠিন শিলা, আবার এদিকে আবার কোমল শিলা। ঠিক আছে, কোমল শিলা দ্বারা গঠিত ভূমিরূপ। ঠিক আছে, এরপর ধরে নাও যদি আমাদের বিভিন্ন রকম যে আমাদের ভূগঠনিক যে কার্যগুলো মানে কাজগুলো আছে, যেমন ধরে নাও ভূগঠনিক কাজগুলো আমাদের দুরকম হতে পারে, অনুভূমিক এবং উলম্ব। ঠিক আছে, তো আমাদের বেসিক্যালি যে উলম্ব যদি কোনো ক্রিয়া হয়, ঠিক আছে, তাহলে কী হবে বলো? যদি আমাদের এই ভূমিভাগটার উপর যদি লম্ব ক্রিয়া হয়, তাহলে কী হবে? আমাদের এই কোমল শিলাস্তর দ্বারা গঠিত ভূমিটা সেটা কী হবে বলো? উপর এইভাবে আমাদের উঠে যাবে, এই দিকটা উপরে উঠে যাবে। কিন্তু এই যে পোর্শনটা আছে এটা আমাদের কি কঠিন শিলায় তৈরি, তাই যেখানকার সেখানে থেকে যাবে। ঠিক আছে, তাহলে এই দুটোতে এই দু জায়গায় আমাদের পাহাড় বা পর্বত সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, পাহাড় বা পর্বত সৃষ্টি হচ্ছে। এবং নিচের যেটা মানে এই যে নিচু অংশ, এই অংশটাকে আমরা কি বলবো? এই অংশটাকে আমরা বলবো গ্রস্ত উপত্যকা, গ্রস্ত উপত্যকা। ঠিক আছে, গ্রস্ত উপত্যকা। আর এগুলোকে আমরা বলছি স্তূপ পর্বত বলছি। যেমন আমাদের ভারতের সাতপুরা একটা কি বলো? স্তূপ পর্বত। তাহলে গ্রস্ত উপত্যকার দিয়ে প্রবাহিত নদী কোনটা? নর্মদা। ভারতে দুটো নদী আছে যেগুলো গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, একটা নর্মদা আর একটা কি বলো? তাপ্তি। নর্মদা ও তাপ্তি বা আমরা তাপি বলতে পারি। ঠিক আছে, নর্মদা ও তাপ্তি। ওকে, আর যদি স্তূপ পর্বত নাম জিজ্ঞেস করে আমাদের যে একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও, স্তূপ পর্বত আমাদের কী বলে বলো? সাতপুরা। স্তূপ পর্বত হচ্ছে আমাদের সাতপুরা। ঠিক আছে, সাতপুরা হচ্ছে আমাদের স্তূপ পর্বত। ওকে, নেক্সট কোয়েশ্চেন। তো ব্রাহ্ম সমাজের প্রথম ভাঙন কবে হয়েছিল? ঠিক আছে, তাহলে দেখো ব্রাহ্ম সমাজ। ঠিক আছে, এই যে ব্রহ্ম সমাজ, ব্রহ্ম সমাজ। ঠিক আছে, ব্রহ্ম সমাজ আমাদের কখন তৈরি হয়েছিল বলো তো? ব্রহ্ম সমাজ আমাদের তৈরি হয়েছিল 1828 খ্রিস্টাব্দে। ফাউন্ডার কে ছিল ব্রহ্ম সমাজের বলো? আমাদের রামমোহন রয়, রাজা রামমোহন রয়। ঠিক আছে, রামমোহন রয় রাজা। আগে আমাদের কি আছে? একটা ওনার একটা উপাধি আছে যেটাকে আমরা কি বলি? রাজা বলি। ঠিক আছে, রাজা রামমোহন রয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কত সালে বলে?
সালে। কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখতে পাই বলো, আমাদের যে ব্রাহ্ম সমাজ আছে, ব্রাহ্ম সমাজের মধ্যে বিভিন্ন মতবিরোধের ফলে 1866 সালে, এই যে দেখো অপশান আছে অপশান বি, 1866 সালে কী হয় বলো, আমাদের ব্রাহ্ম সমাজ মানে দুটো পার্টে ভাগ হয়ে যায়, মানে ভেঙে যায়, স্প্লিট হয়ে যায়। ঠিক আছে, তো দুটো পার্ট কী কী, একটা আমাদের হচ্ছে কি বলো ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া, ঠিক আছে, যার নেতৃত্বে কে ছিল, কেশবচন্দ্র সেন, কেশবচন্দ্র সেন, এটা হচ্ছে ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া। ঠিক আছে, আরেকটা আমাদের তৈরি করা হয়েছিল, মানে ওই ব্রাহ্ম সমাজকে ভেঙে কি বলো আদি ব্রাহ্ম সমাজ, আদি ব্রাহ্ম সমাজ। আদি ব্রাহ্ম সমাজের হেড ছিলেন কে বলো, দেবেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তাহলে মনে রাখবে আমাদের ব্রাহ্ম সমাজ তৈরি হয়েছিল কত সালে বলো, 1828 সালে, ফাউন্ডারকে রাজা রামমোহন রয়। এবং ব্রাহ্ম সমাজ আমাদের ভাঙে কত সালে বলো, ভেঙে যায় 1866 সালে। কেন ভাঙে, মতবিরোধ হয়েছে, মানে কেশবচন্দ্র সেন এবং তার যে অনুগামী তারা মানে অনেকটাই লিবারেল ছিল। ঠিক আছে, বাট আমাদের আদি ব্রহ্ম সমাজ মানে দেবেন্দ্রনাথ ঠাকুর অনেকটাই কনজারভেটিভ মাইন্ডসেট ছিলেন ওনার, তো সেই মতবিরোধ হয় এবং যার জন্য আমাদের ব্রাহ্ম সমাজে ভাঙন আসে। ঠিক আছে, তাহলে মনে রাখবে 1866 সালে ভাঙে এবং কেশবচন্দ্র সেনের নেতৃত্বে আমাদের ভারতের ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় এবং আমাদের আদি ব্রহ্ম সমাজের নেতৃত্বে গেছে বলো দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, আর ব্রাহ্ম সমাজের ফাউন্ডার হচ্ছে রাজা রামমোহন রয়। এবং এই যে রাজা, এটা একটু উপাধি, এই উপাধিটা আমাদের রামমোহন রয়কে কে দিয়েছিল বলো, উপাধি দিয়েছিলেন আমাদের দ্বিতীয় আকবর। ঠিক আছে, মোগল সম্রাট দ্বিতীয় আকবর আমাদের এই উপাধিটা দিয়েছিল। পরীক্ষা আমাদের আসে যে রাজা রামমোহন রয়কে রাজা উপাধিটা কে দিয়েছিলেন। ঠিক আছে, তো দ্বিতীয় আকবর আমাদের রাজা উপাধিটা দেয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন। তো ভারত রত্ন প্রাপক প্রথম বিজ্ঞানী ছিলেন। ঠিক আছে, তাহলে দেখো ভারতের যে সর্বোচ্চ পুরস্কার, ঠিক আছে, সর্বোচ্চ পুরস্কারটাকে আমরা কী বলি বলো, ভারত রত্ন বলি। ঠিক আছে, প্রথমে ভারত রত্ন হয়, তারপর আমাদের পদ্মবিভূষণ, ঠিক আছে, পদ্মবিভূষণ, তারপরে পদ্মভূষণ, তারপরে পদ্মশ্রী। ঠিক আছে, এগুলো আমাদের সিভিলিয়ান অ্যাওয়ার্ড মোট আমাদের কটা আছে, 4টা আছে। ঠিক আছে, তাহলে তার মধ্যে সবচেয়ে সর্বোচ্চ হচ্ছে গেল ভারত রত্ন। ঠিক আছে, ভারত রত্ন। তো প্রথম ভারতরত্ন প্রাপক বিজ্ঞানী কে ছিলেন বলো, বিজ্ঞানী ছিলেন আমাদের সিভি রমন। ঠিক আছে, চন্দ্রশেখর ভেঙ্কট রমন। ইনি কিসের জন্য মানে আমাদের দেখবে এই সিভি রমন আমাদের কিন্তু নোবেলও পেয়েছে। ঠিক আছে, আমাদের লাইটের যে আলোর যে স্কেটারিং, ঠিক আছে, স্কেটারিং মেথড আবিষ্কার করার জন্য ইনি কিন্তু আমাদের নোবেল প্রাইজও পেয়েছেন। ঠিক আছে, আমাদের ভারত থেকে প্রথম বিজ্ঞানী যিনি নোবেল প্রাইজও পেয়েছেন এবং ইনি আমাদের ভারতরত্নও পেয়েছেন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নাবার্ড হলো একটি পাখি, ব্যুরো, ব্যাংক না বোর্ড? ঠিক আছে, তো নাবার্ড আমাদের কী বলে বলো, নাবার্ড হচ্ছে একটা আমাদের ব্যাংক। কীরকম ব্যাংক বটে, দেখো নাবার্ড। ঠিক আছে, নাবার্ডের ফুল ফর্ম কী বলো, নাবার্ড ফুল ফর্ম হচ্ছে, ঠিক আছে, ন্যাশনাল, দেখো এন ফর কী হচ্ছে বলো, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, তাহলে দেখো নাবার্ডের ফুল ফর্ম মনে রাখবে, পরীক্ষা আমাদের অনেক সময় দিয়ে দেয় যে নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা আমাদের ভারতের যে কৃষিক্ষেত্র আছে, কৃষিক্ষেত্র, সেই কৃষির এপেক্স ব্যাংক হচ্ছে আমাদের নাবার্ড। এপেক্স পরীক্ষা আমাদের আসে যে আমাদের কৃষিক্ষেত্রে এপেক্স ব্যাংক কোনটি, তাহলে এপেক্স ব্যাংক হচ্ছে আমাদের নাবার্ড। ঠিক আছে, এই নাবার্ড আমাদের কখন তৈরি করা হয়েছিল বলো, এটা তৈরি হয়েছিল 1882 সালে আমাদের নাবার্ড তৈরি হয়। ঠিক আছে, 1882 সালে আমাদের নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল, যার হেডকোয়ার্টার কোথায় আছে, যার হেডকোয়ার্টার আমরা মুম্বাইয়ে দেখতে পাই। এবং নাবার্ড কে সাথে সম্পর্কিত, দেখো এগ্রিকালচার মিন কি কৃষি, এবং আমাদের রুরাল ডেভেলপমেন্ট মানে কি বলো, গ্রামীণ উন্নয়ন। তাহলে কৃষি এবং গ্রামীণ উন্নয়নের সাথে সম্পর্কিত। এবং আমাদের এই নাবার্ড হচ্ছে আমাদের এপেক্স ব্যাংক কৃষিক্ষেত্রের। ওকে, যেমন আমাদের বাকি যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আছে, কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর হেড কী হয় বলো, আরবিআই। ঠিক আছে, সেরকম আমাদের কৃষিক্ষেত্র যে আছে, কৃষিক্ষেত্রে এপেক্স ব্যাংক জিজ্ঞেস করলে হয় আমাদের অ্যান্সার নাবার্ড। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। তো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো, তাহলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কী, দেখো অপশান আছে অ্যামাজন অববাহিকা, সুন্দরবন, গ্রিনল্যান্ড, কঙ্গো বেসিন। তাহলে অপশান আমাদের কী যাবে বলো, অপশান বি সুন্দরবন। তাহলে আমাদের পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন, বা আমাদের কি দেখতে পারি বলো, বা আমরা বলতে পারি গাঙ্গেয় বদ্বীপ। ঠিক আছে,
তাহলে আমাদের সুন্দরবন অপশন থাকতে পারে বা গাঙ্গেয় বদ্বীপ, ঠিক আছে। বেশিরভাগ জায়গায় আমাদের গাঙ্গেয় বদ্বীপই অপশন থাকে। তাহলে মনে রাখবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে আমাদের গাঙ্গেয় বদ্বীপ, ঠিক আছে। আর যে গ্রিনল্যান্ড আছে না, গ্রিনল্যান্ড কী পড়ে বলো তো? গ্রিনল্যান্ড হচ্ছে আমাদের পৃথিবীর বৃহত্তম দ্বীপ, ঠিক আছে। গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ। পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে আমাদের গ্রিনল্যান্ড। দেখবে রিসেন্টলি আমাদের নিউজে গ্রিনল্যান্ড আছে, কারণ আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্রর যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সদ্য আমাদের নির্বাচিত হয়েছেন, ঠিক আছে। তো উনি কী বলছেন যে আমাদের গ্রিনল্যান্ডকে একটা কিনে নেওয়ার একটা প্রস্তাব দিয়েছে। কাকে? বর্তমানে গ্রিনল্যান্ডটা কাদের অধিকার আছে? বর্তমানে গ্রিনল্যান্ডটা আমরা ডেনমার্কের আন্ডারে দেখতে পাই। ডেনমার্ক, ইউরোপের একটা দেশ, কী বলো? ডেনমার্ক, ঠিক আছে। তাহলে ডেনমার্ককে প্রপোজাল দিয়েছে আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্র যে গ্রিনল্যান্ড মানে কেনার একটা প্রপোজাল দিয়েছে। তো সুতরাং নিউজে আছে, সুতরাং মনে রাখবে আমাদের গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। তো কোন পর্যটক বিজয়নগর সাম্রাজ্য এসেছিলেন? ঠিক আছে। তো অপশান আছে নিকোলা ডি কন্টি, ইবন বতুতা, মেগাস্থেনিস, ভাস্কো ডা গামা। তাহলে বিজয়নগর সাম্রাজ্যে আমাদের এসেছিলেন কে বলো? এসেছিলেন আমাদের নিকোলা ডি কন্টি, ঠিক আছে। নিকোলা ডি কন্টি। আমাদের পরীক্ষায় মানে কোয়েশ্চেন আসে যে নিকোলা ডি কন্টি কোন দেশের নাগরিক ছিলেন? তাহলে নিকোলা ডি কন্টি ছিলেন আমাদের ইতালি, ঠিক আছে। নিকোলা ডি কন্টি আমাদের ইতালির নাগরিক ছিলেন। এবং আমাদের কার সময়কালে এসেছিলেন? দেখো, সাম্রাজ্য ছিল বিজয়নগর, এবং কার সময়কালে? আমাদের দেবরায়, প্রথম দেবরায়, ঠিক আছে। আমাদের বিজয়নগর সাম্রাজ্যের একজন সম্রাট বা রাজা বলতে পারি দেবরায় ওয়ান। ওই দেবরায় ওয়ানের সময়কালে আমাদের এসেছিলেন কে বলো? নিকোলা ডি কন্টি। নেক্সট দেখো ইবন বতুতা। ইবন বতুতাও কোশ্চেন আসতে পারে। ইবন বতুতা আমাদের কোন দেশের নাগরিক? ইনি এসেছিলেন ভারতবর্ষে মোরক্কো থেকে। মোরক্কোটা কোথায়? মোরক্কোটা হচ্ছে আমাদের আফ্রিকার একটা দেশ। ওইখান থেকে আমাদের কে এসেছিল? ইবন বতুতা। কার আমলে এসেছিল? ইনি এসেছিলেন আমাদের মোহাম্মদ বিন তুগলকের আমলে এসেছিলেন কে বলো? আমাদের ইবন বতুতা। একজন মোরক্কোর ট্রাভেলার। ওকে, দেখো নেক্সট আমাদের মেগাস্থেনিস আমাদের যে মৌর্য সাম্রাজ্য যখন ছিল সেই সময় আমাদের মেগাস্থেনিস আমাদের ভারতবর্ষে আসে, এবং একটা ফেমাস একটা বুক আছে, কি বলো? ইন্ডিকা। বিভিন্ন পরীক্ষায় আসে আমাদের ইন্ডিকা। যে ইন্ডিকা কার লেখা? তো ইন্ডিকা লেখা হচ্ছে আমাদের মেগাস্থেনিসের, ঠিক আছে। চলো পরে ভাস্কো ডা গামা। তো ভাস্কো ডা গামা আমাদের ভারতে এসেছিল 1498 সালে। এই সালটা কিন্তু পরীক্ষাতে খুব দেয়, ঠিক আছে। কারণ ভাস্কো ডা গামা আমরা জানি যে ভারতে আসার মানে ইউরোপ থেকে ভারতে আসার প্রথম যে সামুদ্রিক পথ সেটা কিন্তু আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। তাই 1498 সালে ভারতে আসে। ভারতের কোথায় প্রথমে আসে? আমাদের কেরলের যে কালিকট বন্দর আছে, সেই কালিকট বন্দরে উনি পৌঁছান। এবং সেই সময় ওখানকার রাজা কে ছিলেন? রাজা ছিলেন আমাদের জামোরিন, ঠিক আছে। এটাও কোশ্চেনে দিয়েছে। ভাস্কো ডা গামা যখন আমাদের ভারতবর্ষের এই কালিকট বন্দরে পৌঁছায় তখন আমাদের ওইখানকার রাজা কে ছিলেন? তাহলে রাজা ছিলেন আমাদের জামোরিন। ওকে, তাহলে মনে রাখবে এগুলো। নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো ভালো করে তোমরা দেখবে, ঠিক আছে। দেখো, একটা কোয়েশ্চেন থেকে আমরা মোটামুটি 4-5টা ইনফরমেশান আমরা জানতে পারছি, ঠিক আছে। আমাদের যে বিভিন্ন পরীক্ষা, ঠিক আছে, এসএসসি বলো, রেলওয়ে বলো, আমাদের পুলিশের এক্সাম বলো, ঠিক আছে, জিকে যে পোর্শনটা আছে অনেক বড়, ঠিক আছে। তো সুতরাং প্রতিটা কোয়েশ্চেন আমাদের ভালো করে অ্যানালাইসিস করতে হবে, তাহলে আমরা এক্সামে কিন্তু কমন পাবো, ঠিক আছে। কমন পাওয়াটা কোনো সেরকম যে বিশাল ব্যাপার তা নয়, কমন পেয়ে যাবো যদি আমরা ঠিকঠাকভাবে একটু পড়ি, ঠিক আছে। দেখো, পরের কোয়েশ্চেন হচ্ছে ভারতের সংরক্ষিত পক্ষী কোনটি? ঠিক আছে। তাহলে সংরক্ষিত পক্ষী দেখো, মোনাল ডাক, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড না সারস? তাহলে সংরক্ষিত পাখি কোনটা? আমাদের গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভারতের সংরক্ষিত পাখি। দেখবে আমাদের একটা এই যে পক্ষী সংরক্ষণাগার পাখি, ঠিক আছে, পাখি দেখবে আমাদের একটা খুবই পড়ে কেওলাদেও ন্যাশনাল পার্ক। কেওলাদেও বা এটাকে আমরা কি বলি? ভরতপুরও বলে থাকি, ভরতপুর, ঠিক আছে। এখানে আমাদের মানে পাখি, ঠিক আছে, সংরক্ষণ করা হচ্ছে, ঠিক আছে। বার্ড স্যাংচুয়ারি এটা বটে আমাদের। তো কোথায় আছে? এটা আমাদের রাজস্থানে আছে। কোথায় আছে? রাজস্থান। পরীক্ষায় পড়ে যে কেওলাদেও ন্যাশনাল পার্ক বা আমাদের ভরতপুর কোথায় আছে? কোথায় আছে? আমাদের রাজস্থানে আছে, ঠিক আছে। তাহলে মনে রাখবে। পরের কোয়েশ্চেন, ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তাহলে আমাদের ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে বলো? দেরাদুন, ঠিক আছে। দেরাদুনে আমাদের
অরণ্য গবেষণাগার আমাদের অবস্থিত। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন দেখো, এরকম কোয়েশ্চেন আমরা আগের যে সেটগুলো ছিল সেখানেও আমরা আলোচনা করেছি, তো সুতরাং আর আমরা আলোচনা এখানে করছি না। পরের কোয়েশ্চেন দেখো, দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে আমাদের দেওয়া হয়? তো 4টি অপশন, কোন ক্ষেত্রে হয়? দ্রোণাচার্য আমাদের দেওয়া হয় প্রশিক্ষকদের। কাকে দেওয়া হয় বলো? প্রশিক্ষকদের, ঠিক আছে। মানে আমাদের বিভিন্ন যে খেলা আছে, স্পোর্টস আছে, সেই ওইখানকার বেসিক্যালি যারা কোচ হয় তাদেরকে আমরা কী দিই? দ্রোণাচার্য পুরস্কার আমরা দিয়ে থাকি, ঠিক আছে। তাহলে মনে রাখবে প্রশিক্ষক হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে, যারা কোচ থাকে বিভিন্ন খেলাতে, ঠিক আছে, তাদের। পরের কোশ্চেন দেখো, পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগটি ছিল, ঠিক আছে। পরীক্ষাগারে প্রথম আমাদের কোন জৈব যৌগটি সিনথেসিস করা হয় বা সংশ্লেষ করা হয়েছিল? তাহলে আমাদের কী হয়ে যায়? অ্যান্সার বলো ইউরিয়া হয়ে যাবে। ইউরিয়া আমাদের প্রথম জৈব যৌগ যেটা আমাদের পরীক্ষাগারে আমাদের তৈরি করা হয়, ঠিক আছে। বাকি দেখো, বাকি যে অপশানগুলো আছে সেই অপশানগুলো সম্পর্কে আমরা একটু দেখি। দেখো, আমাদের সাইট্রিক অ্যাসিড পরীক্ষা আমাদের পড়ে যে সাইট্রিক অ্যাসিড আমরা কোথায় পেয়ে থাকি? তাহলে সাইট্রিক অ্যাসিড কিসে থাকে বলো? আমাদের সাইট্রিক অ্যাসিড আমাদের লেবুতে থাকে, ঠিক আছে, লেবুতে। ওকে, সাইট্রিক অ্যাসিড আমরা কিসে পাই বলো? লেবুতে পেয়ে থাকি, অরেঞ্জ। ওকে, দেখো ফর্মিক অ্যাসিড কোথায় বলো? পিঁপড়ের হুলে, ঠিক আছে। ফর্মিক অ্যাসিড আমরা পেয়ে থাকি কোথায় বলো? পিঁপড়ের হুল, ঠিক আছে। পিঁপড়ের হুলে আমরা ফর্মিক অ্যাসিড পেয়ে থাকি। পিঁপড়ের হুল, ঠিক আছে। আর ল্যাকটোজটা দেখো কি বলে? একটা সুগার বলে, ঠিক আছে, যেটা আমরা পেয়ে থাকি কোথায় বলো? মিল্ক বা দুধ, ঠিক আছে। এটা ওয়ান টাইপ অফ সুগার। এবং আমাদের দুধে কোন অ্যাসিড থাকে? যদি আমাদের দুধে অ্যাসিড জিজ্ঞেস করে যে কোন অ্যাসিড আমরা দুধে পাই, তাহলে দেখবে আমরা খুবই কম মাত্রায় আমরা দুধে ল্যাকটিক অ্যাসিড আমরা পেয়ে থাকি। ল্যাকটিক অ্যাসিড পরীক্ষা আমাদের আসে, ঠিক আছে। ল্যাকটিক অ্যাসিড আমরা কোথায় পাই? দুধে পাই, ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। দুধ বা দই যদি জিজ্ঞেস করে সেখানে আমাদের কী হবে? অ্যান্সার ল্যাকটিক, ঠিক আছে। এবং এই ল্যাকটোজটা কী বলে? আমাদের সুগার। ওকে, সবচেয়ে মিষ্টি সুগার কোনটা? মিষ্টি, একদম অনেক মিষ্টি, সেটা হচ্ছে আমরা কী বলে থাকি বলো? ফ্রুক্টোজ বলে থাকি। বলে থাকি ফ্রুক্টোজ। বিশেষ করে আমাদের যে মধু আছে সেই মধুতে আমরা পেয়ে থাকি কী বলো? ফ্রুক্টোজ, এটা হচ্ছে সবচেয়ে মিষ্টি। ওকে, চলো পরের কোয়েশ্চেন। ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়? তাহলে আমাদের যে আর্থ ক্রাস্ট, ঠিক আছে, ভূমিভাগ, ওইখানে আমাদের সর্বোচ্চ পরিমাণে কোন ধাতুটা পেয়ে থাকি বলো? অ্যালুমিনিয়াম আমরা সবচেয়ে বেশি পরিমাণে পাই, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। অ্যালুমিনিয়াম আমাদের কী থেকে পেয়ে থাকি বলো? অ্যালুমিনিয়াম যে আকরিক সেটা কি? বক্সাইট, ঠিক আছে। বক্সাইট থেকে আমরা এক্সট্রাক্ট করে থাকি কী বলো? অ্যালুমিনিয়ামকে, ঠিক আছে। দেখো তামা আছে অপশান, তামা সম্পর্কে আমাদের কী জানতে হবে? তামা দেখো আমাদের মানুষের, ঠিক আছে, প্রথম ব্যবহার যে ধাতুটা করেছিল সেটা কী ছিল আমাদের বলো? তামা, ঠিক আছে, বা কপার, ঠিক আছে। দেখবে আমাদের কপারের একটা ফেমাস খনি আছে যেটাকে আমরা কী বলি? ক্ষেত্রী। কপার দেখবে ভারতবর্ষে সেরকম বেশি মাত্রায় পাওয়া যায় না, ঠিক আছে। আমাদের ক্ষেত্রী যে আছে সেখান থেকে আমাদের তামা কিন্তু খনন করা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে মনে রাখবে আমাদের পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ ভূপৃষ্ঠে আছে কী বলো? অ্যালুমিনিয়াম কি? বক্সাইটের একটা আকরিক। আর তামা আমাদের প্রথম মানুষের দ্বারা ব্যবহৃত ধাতু ছিল, বা আমরা প্রথম তামার ব্যবহার আমরা শিখেছিলাম, ঠিক আছে। চলো পরের কোয়েশ্চেন। যে গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটা হলো, তাহলে আমাদের মাথার সবচেয়ে কাছে কোন গ্রন্থি আছে বলো? দেখো পিটুইটারি গ্রন্থি। কী আছে বলো? পিটুইটারি গ্রন্থি, ঠিক আছে। পিটুইটারি গ্রন্থি আমাদের মস্তিষ্কে আমাদের থাকে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। খবরের কাগজ দিয়ে খাবার মরলে দূষিত হতে পারে। তাহলে খবর আমরা দেখব বিভিন্ন খাবার যখন বাজার থেকে নিয়ে আসি অনেক সময় ওরা পেপারে র্যাপিং করে নিয়ে আসে, তো এগুলো ঠিক নয়। এগুলো আমাদের কী হয় বলো? আমাদের দূষণ হতে পারে। যেমন ধরো আমাদের খাবার যদি আমরা কাগজে মুড়ে নিয়ে আসি তাহলে সেখান থেকে আমাদের কী দূষণ হতে পারে বলো? কী থাকে বলো? সীসা। তাহলে সীসা দ্বারা আমাদের কিন্তু দূষণ হতে পারে, ঠিক আছে। তাহলে সীসা বা লেড বলতে পারে, কারণ আমাদের খবরের কাগজে লেড থাকে, তো লেড দূষণ আমাদের হতে পারে। ওকে, তাহলে মনে রাখবে কোয়েশ্চেনটা অ্যান্সার হয়ে যাবে আমাদের সীসা দ্বারা। চলো পরের কোয়েশ্চেন। কোন ভিটামিন ভাইরাল ইনফেকশান চিকিৎসার জন্য কার্যকরী? ঠিক আছে, তাহলে আমাদের ভাইরাল ইনফেকশানের জন্য কার্যকরী কী হচ্ছে? ভিটামিন সি, ঠিক আছে, ভিটামিন সি। চলো আমাদের অ্যানালাইসিস করার সেরকম কিছু নেই। তো মানুষের খুলিতে ড্যাশ সংখ্যক হাড় দিয়ে তৈরি। তাহলে আমাদের মানব খুলি, ঠিক আছে, আমাদের মানব খুলিতে
কতগুলো হাড় থাকে, কতগুলো বোন থাকে বলো? 22টা বোন থাকে। 22টা আমাদের হাড় দিয়ে আমাদের মানবগুলি তৈরি হয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয় মানে কোন বিষয়ে আমাদের জীবাশ্ম নিয়ে পড়াশোনা করানো হয়? তাহলে জীবাশ্ম সংক্রান্ত আমরা বিদ্যাকে কী বলি বলো? প্যালিওন্টোলজি বলি। প্যালিওন্টোলজি বলি। জীবাশ্ম কি? জীবাশ্ম হচ্ছে আমাদের প্রাচীনকালের বিভিন্ন প্রাণী, উদ্ভিদ যখন পাললিক শিলার মধ্যে আমাদের প্রথিত অবস্থায় থেকে যায় তখন সেটাকে আমরা কি বলি? জীবাশ্ম বলে থাকি। ঠিক আছে, মানে কোনো প্রাচীন উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষের যে চিহ্ন বা ছাপ সেগুলোকে আমরা জীবাশ্ম বলি। জীবাশ্ম আমরা কোন শিলায় খুঁজে পাই? জীবাশ্ম বেসিক্যালি আমরা খুঁজে পাই কোথায় বলো? পাললিক শিলায়। ঠিক আছে, পাললিক শিলায় আমরা জীবাশ্ম খুঁজে পাই। পরীক্ষাতে আসে যে কোন শিলায় আমরা জীবাশ্ম খুঁজে পাই, তাই পাললিক শিলায় আমাদের জীবাশ্ম গঠিত মানে দেখতে পাই আমরা। পরে দেখো পেট্রোলজি আমরা কোনটাকে বলছি বলো? পেট্রোলজি শিলা সংক্রান্ত যে পড়াশোনা, শিলা, রক, ঠিক আছে, শিলা বা রক সংক্রান্ত যে পড়াশোনা সেটাকে আমরা কি বলছি? পেট্রোলজি আমরা বলছি। ঠিক আছে, শিলা বা রক সম্পর্কে যে পড়াশোনা সেটা পেট্রোলজি। দেখো পেলিওবোটানি কোনটা? পেলিওবোটানি হচ্ছে স্যাম দেখো প্রাচীনকালের আমাদের প্রাচীন যে বিভিন্ন উদ্ভিদ, ধরো প্রাচীনকালে কোনো উদ্ভিদ ছিল যেটা বর্তমানে নেই, তাদের যে জীবাশ্ম সংক্রান্ত পড়াশোনা, প্রাচীনকালের যে উদ্ভিদ সংক্রান্ত জীবাশ্ম মানে উদ্ভিদ জীবাশ্ম সংক্রান্ত যে পড়াশোনা বা সাবজেক্ট সেটাকে আমরা কী বলছি বলো? পেলিওবোটানি আমরা বলছি। আর আর্কিওলজি মানে কি বলো? প্রত্নতত্ত্ববিদ্যা। ঠিক আছে, মানে আমাদের প্রাচীন যে ধ্বংসাবশেষ সেইগুলো নিয়ে যে গবেষণা বা পড়াশোনা সেটাকে আমরা কী বলছি? আর্কিওলজি আমরা বলছি। ঠিক আছে, আর্কিওলজি। ওকে, চলো পরের কোয়েশ্চেন। উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? তাহলে উচ্চতাজনিত ভয়কে আমরা কি বলি বলো? অ্যাক্রোফোবিয়া আমরা বলবো। কি বলবো? অ্যাক্রোফোবিয়া আমরা বলবো। ঠিক আছে, উচ্চতাজনিত ভয়কে, হাইটে উঠলে অনেক ব্যক্তির ভয় লাগে, তাহলে সেই ভয়টাকে আমরা বলছি অ্যাক্রোফোবিয়া। ওকে, দেখো আমাদের অ্যাংলোফোবিয়া কোনটা? অ্যাংলো মিনস ইংলিশ থেকে আসছে, মানে আমাদের ইংলিশ মানে ইংলিশ বলতে এখানে ভাষাটা নয়। ঠিক আছে, ইংলিশ বলতে আমাদের এখানে ব্রিটেনের যে নাগরিক, ঠিক আছে, ব্রিটেনের যে নাগরিক তাদেরকে আমরা কি বলি? ইংলিশ বলি। ঠিক আছে, তাহলে সেই ব্রিটেনের যে বিভিন্ন লোকজন বলো বা এখানকার নাগরিকদের যদি আমরা ডিসলাইক করি বা ধরে নাও আমরা ভয় পাই, তাহলে সেটাকে আমরা কি বলছি? অ্যাংলোফোবিয়া আমরা বলছি। ওকে, মনে রাখবো, পরীক্ষা আসতেও পারে আমাদের। নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয়? তাহলে বাদামি কয়লা দেখো অপশন কি আছে আমাদের? অ্যান্থ্রাসাইট, লিগনাইট, কোক এবং বিটুমিনাস। ঠিক আছে, তাহলে দেখো আমাদের বাদামি কয়লা বা ব্রাউন কোল কোনটাকে বলে থাকি? লিগনাইটকে বলে থাকি আমরা ব্রাউন কোল। এই বাদামি কয়লাটাকে আবার ইংরেজিতে আমরা কি বলি? ব্রাউন কোল, বাদামি কয়লা কাকে বলছি বলো? লিগনাইট। দেখো আমাদের ভারতবর্ষে একটা ফেমাস একটা লিগনাইট খনি আছে, আমাদের এক্সামে কিন্তু আসে। ঠিক আছে, তো কি খনিটার নাম কি বলো? নেভেলি। ঠিক আছে, নেভেলি কোথায় আছে? নেভেলিটা আমাদের কর্ণাটক, তামিলনাড়ুতে অবস্থিত, তামিলনাড়ু। ঠিক আছে, তাহলে মনে রাখবে আমাদের ভারতের একটি ফেমাস লিগনাইট খনি হচ্ছে আমাদের নেভেলি, যেটা আমাদের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। ওকে, চলো বাকি যে অপশানগুলো আছে সেগুলো আমরা দেখি। দেখো এই যে অ্যান্থ্রাসাইট আছে, ঠিক আছে, অ্যান্থ্রাসাইটটা আমাদের উৎকৃষ্ট মানের কয়লা। ঠিক আছে, উৎকৃষ্ট মানের কয়লাকে আমরা কী বলছি বলো? অ্যান্থ্রাসাইট। তারপরে আমাদের অ্যান্থ্রাসাইটের পরে আমাদের হয় বিটুমিনাস। ঠিক আছে, তাহলে মনে রাখবে অ্যান্থ্রাসাইটটা হচ্ছে আমাদের উৎকৃষ্ট মানে সবচেয়ে ভালো প্রজাতির কয়লা, উৎকৃষ্ট মানের কয়লা। পরীক্ষা যদি আসে যে উৎকৃষ্ট মানের কয়লা কোনটি, তাহলে উৎকৃষ্ট মানের কয়লা হয়ে যায় আমাদের অ্যান্থ্রাসাইট। ঠিক আছে, সব থেকে খারাপ কয়লা কোনটা? পিট কয়লা। এটা হচ্ছে নিকৃষ্ট মানে এই কয়লা থেকে যদি আমরা পোড়াই তাহলে বেশিরভাগ আমাদের ধোঁয়ায় বার হবে। ঠিক আছে, আর অ্যান্থ্রাসাইটটা উৎকৃষ্ট মানের আর পিট কয়লাটা আমাদের নিকৃষ্ট মানের কয়লা। ওকে, নেক্সট কোয়েশ্চেন। দেখো গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন কে? তাহলে আমাদের গণপরিষদে অনেকগুলো কমিটি ছিল, মোট কমিটির সংখ্যা কতগুলো ছিল বলো? তাহলে আমাদের গণপরিষদে মোট কমিটি আমাদের ছিল কতগুলো? মোট কমিটি ছিল আমাদের 22টা। কটা কমিটি ছিল আমাদের? 22টা ছিল। ঠিক আছে, তাহলে 22টা কমিটির মধ্যে একটা কমিটি ছিল খসড়া কমিটি বা যেটাকে আমরা ড্রাফটিং কমিটি বলে থাকি। ঠিক আছে, গণপরিষদের 22টা কমিটির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কমিটি ছিল আমাদের এই ড্রাফটিং কমিটি। তো এই চেয়ারম্যান কে ছিলেন? এই চেয়ারম্যান ছিলেন আমাদের কে বলো? এই দেখো
ডক্টর ভীমরাও আম্বেদকর, মানে মানে বি.আর. আম্বেদকর, যাকে আমরা সংবিধানের জনক বলি, যিনি আমাদের সংবিধানটা লিখেছিলেন। ঠিক আছে, তাহলে মনে রাখবে মোট কমিটির সংখ্যা হচ্ছে আমাদের 22টি, এবং সেই 22টি কমিটির একটা হচ্ছে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি। এই ড্রাফটিং কমিটির মোট মেম্বার কতজন ছিলেন? 7 জন। 7 জন সদস্য ছিলেন আমাদের এই খসড়া কমিটি, এবং চেয়ারম্যান ছিলেন আমাদের ডক্টর ভীমরাও আম্বেদকর। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? দেখো অপশান আছে মালঞ্চ, শেষের কবিতা, নৌকাডুবি এবং সোনার তরী। এই এক্সামগুলো মানে এই কোয়েশ্চেনে দেখো আমাদের বিশেষ করে দেখো আমাদের যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে আমাদের রবি ঠাকুর আমাদের বাংলা একজন লেখক, তাহলে এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এক্সামগুলো আছে, যেমন পুলিশ বা ধরো আমাদের যে পিএসসির যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে আমাদের পড়ে থাকে এই সমস্ত কোয়েশ্চেন। তো দেখো অপশান আছে মালঞ্চ, শেষের কবিতা, নৌকাডুবি এবং সোনার তরী। এই 4টা অপশান যে আছে 4টাই কিন্তু আমাদের রবি ঠাকুরেরই লেখা। কিন্তু দেখো আমাদের যে তাহলে অ্যান্সার আমাদের কী হলো? মালঞ্চ হয়ে যাবে। মালঞ্চ কেন হচ্ছে অ্যান্সার? কারণ দেখো এখানে কী বলেছে? কাব্যগ্রন্থ নয়। তো মালঞ্চ আমাদের কাব্যগ্রন্থ নয়। মালঞ্চ কী বলে? মালঞ্চ হচ্ছে একটা উপন্যাস। মালঞ্চ একটা হচ্ছে উপন্যাস, লিখেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, বা এটা আমাদের কী বলে? একটা নোভেল বলে, নোভেল। ঠিক আছে, তাহলে মনে রাখবে মালঞ্চ আমাদের কাব্যগ্রন্থ নয়, এটা একটা উপন্যাস বা নোবেল, যেটা লিখেছিলেন আমাদের রবি ঠাকুরের। শেষের কবিতা ওনার লেখা, নৌকাডুবি এবং সোনার তরী ওনার লেখা, রবি ঠাকুরের। ওকে, চলো পরের। নিচের কোনটি 2024 রঞ্জি ট্রফি জিতেছে? ঠিক আছে, তাদের রঞ্জি ট্রফি কিসের সাথে সম্পর্কিত, কোন খেলার সাথে সম্পর্কিত? এই কোশ্চেনগুলো আমাদের পরীক্ষাটা দেয়। তাই রঞ্জি ট্রফি আমাদের সম্পর্কিত কিসের সাথে বলো? ক্রিকেট আমাদের ক্রিকেটের সাথে সম্পর্কিত কি বলো? রঞ্জি ট্রফি। তাহলে আমাদের 2024 রঞ্জি ট্রফি কে জিতেছে? 2024 আমাদের রঞ্জি ট্রফি জিতেছে আমাদের মুম্বাই। ঠিক আছে, মুম্বাই। কাকে হারিয়ে জিতেছে? বিদর্ভ বলে। ঠিক আছে, বিদর্ভ। এই বিদর্ভকে হারিয়ে আমাদের রঞ্জি ট্রফি জিতেছে কে বলো? মুম্বাই। বিদর্ভটা কোথায়? বিদর্ভটা হচ্ছে আমাদের এমপি, মধ্যপ্রদেশ। ঠিক আছে, তাহলে মনে রাখবে আমাদের যে 2024 সালে রঞ্জি ট্রফি জিতেছে আমাদের মুম্বাই। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন। ক্রিকেটে দেখবে আমাদের কি ক্রিকেটের বর্তমানে দেখবে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে। চ্যাম্পিয়ন্স ট্রফিটাও একটা আমাদের ক্রিকেটের সাথে সম্পর্কিত। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 আমাদের হোস্ট কে করছে বলো? পাকিস্তান আমাদের হোস্ট করছে। পাকিস্তান অনেক দিন পর পাকিস্তানে আমাদের খেলা হচ্ছে, বিশেষ করে ইন্টারন্যাশনাল আইসিসির কোনো ইভেন্ট আমাদের ওইখানে হচ্ছে দীর্ঘদিন পর। ওকে, তাহলে মনে রাখবে আমাদের পরীক্ষা আসতেই পারে যে আমাদের 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশ হোস্ট করেছে? তাহলে অ্যান্সার কী যাবে? পাকিস্তান এবং আমাদের ইউএই বলতে পারি, পাকিস্তান অ্যান্ড ইউএই। কারণ আমাদের ভারতের যে টিম আছে, ভারতের টিম আমাদের পাকিস্তান খেলতে যাবে নাই, তার জন্যে আমাদের ভারতের সাথে যে খেলাগুলো আছে সেগুলো কোথায় হবে? ইউএই। ঠিক আছে, তো বিসিসিআই বলেছে যে আমাদের পাকিস্তানে আমাদের টিম যাবে না, বাট আমার উচিতে যাওয়াটাই ঠিক ছিল। যদি পাকিস্তানে গিয়ে আমরা ওখানে ওদেরকে মানে হারাতাম, তাহলে আর একটু বেশি আমরা মানে বেশি আনন্দ লাগতো আর কি। ঠিক আছে, চলো যাই হোক। কৃষকের জন্য বিদ্যুৎ বিল মুকুব করার ঘোষণা করলো কোন রাজ্য সরকার? ঠিক আছে, তাহলে দেখো আমাদের এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। তাহলে আমাদের রিসেন্টলি আমাদের উত্তরপ্রদেশের যে গভর্নমেন্ট, ঠিক আছে, উত্তরপ্রদেশ সরকার আমাদের ওইখানকার মানে যারা নাগরিক তাদের জন্য যে বিদ্যুতের বিলে কিছু মানে বিদ্যুৎ বিল মুকুবের একটা ঘোষণা করেছে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন এগুলো। পরের কোশ্চেন দেখো, মৃচ্ছকটিকমের রচয়িতা কে? মৃচ্ছকটিকম, তাহলে মৃচ্ছকটিকমের রচয়িতা কে আমাদের বলো? শূদ্রক। ঠিক আছে, মৃচ্ছকটিকমের রচয়িতা হচ্ছে আমাদের শূদ্রক। দেখো আমাদের বাকি যে অপশানগুলো যেমন বাণভট্ট, ঠিক আছে, বাণভট্টর লেখা একটা ফেমাস বই আছে, কি নাম বলো? হর্ষচরিত কার লেখা? আমাদের বাণভট্টর লেখা। ঠিক আছে, তারপর দেখো অপশান আছে কলহন আমাদের কলহনের একটা আমাদের ফেমাস বই আছে, কি নাম বলো? কলহনের লেখা বইটির নাম হচ্ছে আমাদের কি বলো? রাজতরঙ্গিনী। ঠিক আছে, পরীক্ষায় খুব দেয় আমাদের এই কোশ্চেনগুলো। সেরকম থেকে আমাদের বিশাখা দত্ত বলে একজন আছেন ব্যক্তি, বিশাখা দত্ত। ওই বিশাখা দত্তরও লেখা একটা খুব ইম্পর্টেন্ট বই আমাদের আছে, কি নাম বলো? মুদ্রা রাক্ষস। ওকে, তাহলে মনে রাখবে এই বইগুলোর নাম। মৃচ্ছকটিকম আমাদের শূদ্রকের লেখা, কলহনের লেখা বইয়ের নাম হচ্ছে রাজতরঙ্গিনী, বাণভট্টর হচ্ছে হর্ষচরিত, যেখানে আমরা হর্ষবর্ধনের আমরা
জীবনী দেখতে পাই। বিশাখা দত্তকের লেখা একটা ইম্পর্টেন্ট বই হচ্ছে কি বলো, মুদ্রা রাক্ষস। ঠিক আছে, তাহলে দেখো আমাদের আজকে টোটাল এই 25টা কোশ্চেনই ছিল। দেখো আমরা আলোচনা, আমরা 25টা কেন কোশ্চেন সলভ করলাম, কিন্তু 25টা কোশ্চেন থেকে আমাদের মোটামুটি 100টার মতন আমরা কোশ্চেন অ্যান্সার আমরা জানতে পারলাম। সুতরাং ভিডিওগুলো দেখবে তোমরা পুরোটা, ঠিক আছে? যদি দেখো তাহলে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। ওকে, এবং আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক করবে। ওকে, চলো পরে আবার পরের দিন আমরা অন্য একটা সেট নিয়ে আমরা আসবো। ওকে।